সেই সময়ের জন্য পিছিয়ে দেওয়া যেতে পারে। পাশাপাশি কোনো দেশ যদি আক্রমণ করে বা আমরা যদি আক্রান্ত হই বা যুদ্ধ যদি শুরু হয় তাহলে পরে সেখানে নির্বাচন তখন আর হবে না। যে সরকারকে কৌশলে যুদ্ধ বাঁধাতে চাচ্ছেন কিনা আমি জানি না, পারার কারণেই কিন্তু রোহিঙ্গা আমাদের দেশে ঢুকেছে। আজকে সেই সমস্ত লোকদের জন্য আবার যদি ওই পাশে যে যুদ্ধ বিধ্বস্ত যে অবস্থা, তাদেরকে রসদ পাঠানোর জন্য, খাদ্য পাঠানোর জন্য যদি মানবিক করিডোর দেই, তখন ওই যে দুই নৌকায় পা দেওয়ার মতো অবস্থা হবে। এখন তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় এবং সেই দায়িত্ব পাওয়ার পর মনে করি মজাই তো লাগছে, ভালোই তো লাগছে, চারিপাশে পুলিশ ফু দেয়, বাঁশি বাজায়, আমরা চলতেছি, ভালোই তো চলতেছি। এই যদি মনে করে আরো কিছু থাকে, এই থাকতে গেলে কিন্তু বিপদে পড়বে। না, আমি এই যে এই প্রশ্ন যে নিয়ে প্রশ্ন করলেন, প্রশ্নকর্তার উত্তরটা দিতে চাই। বিএনপি ভারতের লেজুর ভিত্তি করে না। আপনার জানা আছে যে ভারত সবসময় বলতো যে আওয়ামী লীগ ইজ আওয়ার টেস্টেড এবং ট্রাস্টেড। আওয়ামী লীগ তাদের বিশ্বস্ত এবং তাদের পরীক্ষিত বন্ধু, যার কারণেই 2014 সালে এরশাদকে, সুজাতা সিংকে দিয়ে নির্বাচন যেতে বাধ্য করলো। বিএনপি নির্বাচনে গেল না, অনেক রাজনৈতিক দল নির্বাচনে গেল না, রেজিস্টার্ড দল একতরফা নির্বাচন করে পার করে নিয়ে গেল। 2018 সালে রাতের বেলা যখন ভোট হলো, সেই ভোটকেও ভারত সমর্থন করেছে। বিএনপি কমপ্লেন করেছিল নির্বাচন সঠিক হয়নি। আমি নিজেও প্রার্থী ছিলাম, আমাকে ক্ষত বিক্ষত করা হয়েছিল, আমি হেলিকপ্টারে উঠে ঢাকায় এসেছিলাম চিকিৎসার জন্য। 14 সালের সমর্থন দিয়েছিল এবং 18 সালে যে নির্বাচন, 24 সাল যে নির্বাচন হলো বিএনপি ছাড়াই, যদি বিএনপি ভারতের লেজুর ভিত্তি করতো তাহলে তো বলতো ভারত যে বিএনপি ছাড়া নির্বাচনে আসলে আমরা সেটা সমর্থন করব না, স্বীকৃতি দেব না, তা কি বলেছে? এতেই তো প্রমাণ হয় যে বিএনপি ভারতের লেজুর ভিত্তি করে না বলেই বিএনপিকে বাদ দিয়ে দুইবার নির্বাচন করেছে আওয়ামী লীগ। দুইবারই তারা, প্রথমেই তারা তাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং 18 সালে রাতের বেলা ভোট হয়েছে সেটাকেও তারা স্বীকৃতি দিয়েছে সাথে সাথে। তাহলে কি হলো? তার মানে তাহলে এখন কি বিএনপি ভারতের নিয়ন্ত্রিত বা ভারতের লেজুভিত্তি করে? মোটেই না, ভবিষ্যতে করুন। অতএব আপনার বিএনপির প্রতি সমর্থন প্রত্যাহার করার প্রয়োজন হবে না। দ্বিতীয়ত কথা বলি, নাজমুল হাসান কলিমুল্লাহ অত্যন্ত সুন্দরভাবে যে ব্যাখ্যাটা করেছেন, আমরা যে এই যে করিডোরটা দিতে যাচ্ছি বা সিদ্ধান্ত দিয়ে ফেলছে সরকার, সরকার দিয়েছে তো বটেই, দেওয়ার সঙ্গে সঙ্গে আবার কি বলেছে? আমাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে। তার মানে কি? আমরা যুদ্ধে জড়িয়ে যাব এবং আমাদের দেশের, আপনাদের সংবিধানে আছে, যদি ঝড় ঝঞ্ঝা বৃষ্টি বা জলোচ্ছ্বাস কোনো কারণে যদি দেশের অস্বাভাবিক সৃষ্টি হয় তাহলে নির্বাচন সেই সময়ের জন্য পিছিয়ে দেওয়া যেতে পারে। পাশাপাশি কোনো দেশ যদি আক্রমণ করে বা আমরা যদি আক্রান্ত হই বা যুদ্ধ যদি শুরু হয় তাহলে পরে সেখানে নির্বাচন তখন আর হবে না। যে সরকারকে কৌশলে যুদ্ধ বাঁধাতে চাচ্ছেন কিনা আমি জানি না। এবং যে কথাটা ডক্টর কলিমুল্লাহ বললেন, যে কথাটা যে আরাকান আর্মির সাথে আমরা সম্পর্ক যদি রাখি, আমরা মায়ানমার সরকার তারা এখনো আছে, যদি পার্সেন্টেজ তাদের খুব কম, দখলে এরাই বেশি করে নিয়ে গিয়েছে, এখন তারা সরকার আছে এবং তাদের হাতে অস্ত্র আছে, তাদের হাতে আপনার অনেক অনেক কিছুই আছে। তারা আমরা যখন করিডোরটা দিয়ে দেব তখন তারা মানবিক করিডোর বলে কোনো জিনিস আছে? জাতিসংঘ ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো জায়গায় তার আপনার হেলিকপ্টার অবতরণ করাতে পারে বা যে কোনো এয়ারপোর্টে অবতরণ করতে পারে, জাতিসংঘ পারে সেটা। সেখানে বাংলাদেশের মধ্যে এসে এখানে ত্রাণ, এখানে হবে, ঢুকবে, তারপর সেই ত্রাণ মানবিক করিডোরে নামে যেতে হবে, দরকার ঠিক এটা? এটা কোনো দরকার আছে? আমি রিক্সে কেন যাবো? এটা রিক্সে খেলা তো। আমার দেশটা আক্রান্ত হতে পারে, এমনও তো হতে পারে এই রোহিঙ্গারা যখন এলে, এবং যেমন এই যে ডক্টর কলিমুল্লাহ যে কথাটা বললেন, এই যে আকবারে কথা বলা, বিগত সরকার 37 সরকারের পতন হলো কেন? কেন আজকে সংকট সৃষ্টি হলো? কেন রোহিঙ্গাদের নিয়ে আজকে আমার চিন্তা করতে হচ্ছে? কেন আজকে আমার মানবিক করিডোর দিতে হচ্ছে? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী বিগত সরকারের প্রধানমন্ত্রী। উনি চায়নায় গিয়েছিলেন, আপনাদের মনে আছে। চায়না কিন্তু একবারের জন্য বলেনি যে আমরা সোনাদিয়াতে গভীর সমুদ্র বন্দর স্থাপন আমরা করতে চাই। আগ্রহ তারা প্রকাশ করে নাই। সরকারের পক্ষ থেকে নিজেরাই আগ্রহ দেখিয়ে বলে এসেছিল সোনাদিয়াতে, খুশি হয়ে বলেছে সোনাদিয়াতে আপনারা গভীর সমুদ্র বন্দর করেন, আমাদের আহ্বান থাকলো। যেই ফিরে আসেন ভারত তখন ধমক দিল। ধমক দেওয়ার পরে তখন আবার চায়নাকে বলা হলো যে না, আমরা দিতে পারছি না। চায়না তখন মান সম্মান বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য তখন সরকারকে প্রস্তাব দিয়েছিল, ঠিক আছে আমরা একা করবো না, আমরা জয়েন্ট ভেঞ্চার করি। সেই জয়েন্ট ভেঞ্চারে যখন ভারত রাজি হলো না, তখনই তো চায়না এই যে এদের আরাকান ওখানে
মায়ানমারে ওদেরকে দিয়ে 30টা চৌকিতে হামলা করিয়ে আপনার আশার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে আমাদের দেশে এই যে রোহিঙ্গা ঢুকিয়ে দিল। যদি আকবরী ওটা না করতো তাহলে রোহিঙ্গা তো আসতো না। কেন আসবে রোহিঙ্গারা? সরকার নিজের থেকে চায়নাকে আহ্বান করেছে, পরে কথা রাখতে পারে না বলে চায়না যেতে নিয়ন্ত্রণ করতো মায়ানমারকে, সে তারা এখন পাঠিয়ে দিল। এবং পরবর্তী সময় সেই সময় প্রথম দিনই বলেছিলাম এরা আর ফিরে যাবে না, এরা আমাদের দেশেই রয়ে যাবে। এমন একটা দিন আসতে পারে এদের সংখ্যা বাড়তে হবে, বছরে 2 বছর 3টা বাচ্চা হয়ে যায়। এরা এরা 10 বছর 20 বছর পরে এদের সংখ্যা হয়ে যাবে 20 লাখ পার হয়ে যাবে। এই 20 লাখের ভিতরে যুবক হবে 10 লাখ 12 লাখ। এই যুবকদের যদি আরাকান আর্মি না, তখন যদি মায়ানমার আর্মি যদি ওদের অস্ত্র দিয়ে দেয় এবং বলে যে তোমরা বাংলাদেশের এই এলাকাটা তোমাদের নিয়ন্ত্রণ নিয়ে নাও, ওটা তোমাদের ভূমি, তাহলে আমি আশ্চর্য হব না। সেরকম একটা সম্ভাবনা আমি তখনই আমি বলেছিলাম। এটা সরকার আগ বাড়িয়ে চায়নাকে বলার কারণে, পরে কথা রাখতে না পারার কারণেই কিন্তু রোহিঙ্গা আমাদের দেশে ঢুকেছে। আজকে সেই সমস্ত লোকদের জন্য আবার যদি ওই পাশে যে যুদ্ধ বিধ্বস্ত যে অবস্থা, তাদেরকে রসদ পাঠানোর জন্য, খাদ্য পাঠানোর জন্য যদি মানবিক করিডোর দেই, তখন ওই যে 2 নৌকায় পা দেওয়ার মতো অবস্থা হবে। যেমন সরকার একবারে চায়না এক নৌকায় পা দিয়ে আবার ইন্ডিয়ান নৌকায় পা দিয়ে শেষ পর্যন্ত কিন্তু ফসকে গেছে। এই আমাদের সরকারের অবস্থা কিন্তু তাই হবে। সরকারের ইল মোটিভ থাকে, যুদ্ধ অবস্থা দেখিয়ে অনেকদিন ক্ষমতা থাকবে, তাহলে আমি মনে করবো আওয়ামী লীগ যে ভুল করেছিল তার চেয়ে বড় ভুল এই সরকার করবে। কারণ এদের কেউ নাই, এদের কেউই নাই। এদের না আছে সেনাবাহিনীর সমর্থন, না আছে পুলিশ সমর্থন, না আছে প্রশাসনিক সমর্থন, না আছে আপনার কোন বিচারপতির সমর্থন, নাই তো। আমেরিকান সমর্থন নাই তো। আমেরিকান সমর্থন থাকলে দেশের সমর্থন থাকতে হয়। তাহলে আমেরিকান সমর্থন নিয়ে ওখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে দেওয়া বা ওখানে একটা মানবিক করিডোর দিয়ে ক্ষমতাতে টিকে থাকতে চায়, তাহলে সেই ক্ষমতায় টিকে থাকা কিন্তু কঠিন হবে। যদি মনে করতে পারে যে আমেরিকা খুশি রেখেই আমি এখানে আমি করিডোর দিয়ে আমি আরামে থাকবো, ভারত যদি সেটা মেনে না নেয়, চায়না যদি সেটা মেনে না নেয়, তখন আপনি কই যাবেন? তখন আপনি কোথায় যাবেন? তখন সালা সবই আপনি হারাবেন। তাই মনে করি সরকারকে এত বেশি করাটা ঠিক হচ্ছে না। আপনার দায়িত্ব যেটা, সেই দায়িত্বটুকু পালন করেন এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করে, এটা খুব সেন্সিটিভ ব্যাপার, খুবই সেন্সিটিভ ব্যাপার। এইটাকে কেন্দ্র করে আমাদের অবস্থা এমনও জায়গায় চলে যেতে পারে সেখান থেকে আমাদের ফিরে আসা কিন্তু কঠিন হয়ে যেতে পারে। অতএব ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিতে হবে, জনগণকে সাথে করে সিদ্ধান্ত নিতে, আলাপ পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। তাই আমি মনে করি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আজ পর্যন্ত কোনো যতই মুখ দিয়ে বলুন না কেন, ডক্টর ইউনূসকে বিদেশিরা ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সম্মান জানাবে, স্বাগতও জানাবে। কিন্তু আর দিন শেষে এসে যখন ইনভেস্ট করার প্রশ্ন উঠবে, তখন তার ভালোবাসাটা সবই থাকবে, কিন্তু তার টাকা এখানে বিনিয়োগ করতে তারা চাবে না। কারণ একটা অনিশ্চিত জায়গায় কেউই কিন্তু আপনার কোনো কিছু করতে, ঘর তুলতেও রাজি হয় না। কাউকে তো বলা যায় বালুকা বেলায় তুমি গিয়ে 5 তলা বিল্ডিং বানাও, ও তখন বলবে না, এখানে আমি বানাবো, বিনা পয়সায় আমাকে জায়গা দিলে বানাবো না, কারণ যে কোনো মুহূর্তে বালু সরে গেলে আমার বিল্ডিং ধরে সমুদ্রে চলে যাবে। ঠিক তেমনি ভাবে একটা অনিশ্চিত একটা সরকার, যে সরকার নির্বাচিত না, এই সরকার কিন্তু জনগণ না। এই জনগণ সাথে এই যে আমরা বিরোধী দল, আমরা যে 5-7 হাজার মানুষ আমাদের গ্রেপ্তার হলো, 500-600 আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাগুলো শহীদ হলেন, এবং অন্যান্য দল, রিক্সাওয়ালা, শ্রমিক, আপনার খেটে খাওয়া আমুটি, তাদের কোনো প্রতিনিধিত্ব এই সরকারের মধ্যে নাই। এই সরকারে যারা আছে এরা, আমি বারবার বলছি, এরা দিনের ঘুমে অর্থাৎ রাত্রে গভীর ঘুমে নাক ডাকে, এইরকম যদি নাক ডাকিয়ে ঘুমের মধ্যে কিন্তু এরা স্বপ্ন দেখে নাই কোন এরা দেশ পরিচালনা করবে, স্বপ্নেও দেখে নাই। এখন তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, এবং সেই দায়িত্ব পাওয়ার পর মনে করে মজাই তো লাগছে, ভালোই তো লাগছে, চারিপাশে পুলিশ ফু দেয়, বাঁশি বাজায়, আমার চলতেছে, ভালোই তো চলতেছে, এই যদি মনে করে আরো কিছু থাকে, এই থাকতে গেলে কিন্তু বিপদে পড়বে। কারণ এদের কিন্তু বেসিক্যালি কিন্তু সমর্থন যদি থাকতো, তাহলে সাবির হোসেন চৌধুরীর কথা আমি বলেছিলাম, 6টি মামলা, 2টা হত্যা মামলা, এবং রিমান্ড চলছে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর আজ পর্যন্ত রিমান্ড চলাকালীন অবস্থায় কাউকে কোনোদিন জামিন কোথাও দেওয়া হয়নি। তারপরে 6টি মামলা, 2টা হত্যাকাণ্ড, হত্যা মামলা, এবং ম্যাজিস্ট্রেট কোর্ট আমাকে তো টকশো থেকে ধরে নিয়ে গেল 2015 সালের 12 জানুয়ারি। আমাকে তো ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিল না, আমাকে জজ কোর্টও দেয়নি। আমাকে কয়েক মাস থেকে ঢাকা হাইকোর্ট থেকে আমার অনেক টাকা খরচ করে আমাকে জামিন নিতে হয়েছে। আর এখন ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিয়ে দিল। এইরকম একটা সরকার, কয়েকদিন আগে যে সরকার মানুষ হত্যা করেছে, খুনি একটা সরকারের মন্ত্রী, তাদেরকে দিয়ে মানুষ বিএনপি আওয়ামী লীগের বিচার চায় না, বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ আমরা চাই, আমরা 100 বার বিচার, আমরা চাই, আমাদের কারা চাবে?
আমরা অত্যাচার, আমার হাত গেছে, পা গেছে, মাথা গেছে, আমার ভাই মারা গেছে, বাপ মারা গেছে, বোন বিতাড়িত হয়েছে, বাসা থেকে বিতাড়িত হয়েছে, জমি দখল করেছে, পুরো মাছ মেরে নিয়ে গেছে, বাইরে থাকতে হয় না, বউ ছেলে মেয়েদের দেখা হয় না বছর পর বছর। তা আমরা বিচার চাবো না তো কারা বিচার চাবো? কারা বিচার চাবো? যাদের কোনো আন্দোলনের সংগ্রামে কোনো ভূমিকা নাই, মিছিল করা নাই। হ্যাঁ, আপনারা শুধু নির্বাচন চান, কোনো বিচার না চাচ্ছেন না না, আমরা নির্বাচনও চাই, আমরা বিচারও চাই। আমরাই তো বিচার চাবো। অত্যাচার হচ্ছে আমরা, মারা গেছে আমাদের লোক, গুম হয়েছে আমাদের লোক, ইলিয়াস আলী, চৌধুরী আলম, হুমায়ুন এখন তো ফিরে আসে নাই। এখানে আমাদের এরা জনিরা কতজন আমাদের হত্যাকাণ্ডের শিকার গুম হয়েছে। আমরা বিচার চাবো, বিচার ওনারা চাবেন যাদের সাথে কোনো সম্পর্ক নেই, যারা বিগত সরকার আমলে একদিনের জন্য কোন রোশন হলে পড়ে নাই। যারা এই সরকারে আছে দেখেন তো কেউ রোশন হলে পড়েছে কিনা সরকারের, দু একজন টুকিটাকি ছাড়া, তাদের কি অবদান দিতেছে?